সুধীমণ্ডলী, এখন মহাপরিচালক বর্ডার গার্ড বাংলাদেশকে তার স্বাগত বক্তব্য প্রদান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। उपस्थित गणप्रजातंत्री बांग्लादेश सरकारेर माननीय प्रधानमंत्री, माननीय स्वराष्ट्रमंत्री और सिनियर सचिव जननिरापत्ता विभाग, उपस्थित सांसदबृंद, सामरिक और बेसामरिक कर्मकर्ताबृंद, गणमाध्यम कर्मीगण एवं प्रिय रिक्रुटबृंद, अस्सलामु आलैकुम एवं शुभ सकाल। माननीय प्रधानमंत्री, করোনা কালের এই বৈরী সময়ে বিজিবির জন্য আপনি যে মূল্যবান সময় দিয়েছেন তার জন্য প্রথমেই আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজ বিজিবির 95তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজের এই ঐতিহাসিক মুহূর্তে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি স্বাধীনতার পরপরই 1974 সালের 5 ডিসেম্বর তৃতীয় ব্যাচের সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেছিলেন। 1973 সালের পর আজ 2020 সাল, এই 47 বছরে বাহিনীর 91টি ব্যাচের প্রশিক্ষণ শেষে সমাপনী কুচকাওয়াজের অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের এমন এক অনুষ্ঠানে সরকার প্রধান হিসাবে বঙ্গবন্ধু কন্যার এই উপস্থিতি বাহিনী প্রধান হিসাবে আমাকে করেছে আপ্লুত এবং বাহিনীর সকলকে করেছে উদ্বেলিত। আপনার এমন উপস্থিতি শুধুমাত্র 95তম রিক্রুট ব্যাচের 2524 জন নবীন সৈনিকের জন্যই নয়, বরং এই বাহিনীর সকল সদস্যের কাছে প্রেরণার উৎস হয়ে থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জানেন 71-এর 25শে মার্চ কাল রাত্রে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম হত্যাযজ্ঞ শুরু হওয়ার পরপরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পিনখালায় ফোন করে কথা বলেছিলেন। ঐতিহ্যবাহী এই বাহিনী প্রতি কতটা বিশ্বস্ততা ও ভালোবাসা থাকলে এমন হয় তা আজ আমি অনুভব করতে পারি। দেশব্যাপী স্বাধীনতার ঘোষণা পৌঁছে দিতে এই বাহিনীর উপরই আস্থা রেখেছিলেন জাতির পিতা। ইতিহাস সাক্ষী আছে আমরা সে আস্থার প্রতিদান দিয়েছিলাম। আমাদের বাহিনীর 12,000 সদস্য মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করে, যার মধ্যে 817 জন শাহাদত বরণ করেন। মহান মুক্তিযুদ্ধে এই বাহিনী থেকেই সর্বাধিক সংখ্যক বীর মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেছিলেন এবং সর্বোচ্চ সংখ্যক বীরত্বপূর্ণ খেতাবও এই বাহিনী প্রাপ্ত হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রের অপরিহার্য গুরুত্বপূর্ণ বিষয় যে নিষ্কণ্টক নিচ্ছিদ্র সীমান্ত, এ ব্যাপারে জাতির পিতার পর আপনাকে সবচেয়ে বেশি সচেতন থাকতে দেখেছে। সম্প্রতি আপনি বিজিবি এয়ারউইং উদ্বোধনের মাধ্যমে এই বাহিনীকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন। সীমান্তরক্ষী বাহিনীর ত্রিমাত্রিক আভিযানিক সক্ষমতা আপনি নিশ্চিত করেছেন। সৈনিকদের বেতন ভাতা বাড়ানোর পাশাপাশি জীবনযাত্রার মানোন্নয়ন করেছেন। সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। আপনার এই যুগোপযোগী ও বাস্তবমুখী সিদ্ধান্তসমূহ বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বলিষ্ঠ নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় পিছিয়ে নেই বিজিবি। ডিজিটাল মোবাইল রেডিও নেটওয়ার্কের মাধ্যমে কেন্দ্র থেকে প্রত্যন্ত বিওপিতে সরাসরি যোগাযোগ সহজতর হয়েছে। সীমান্ত ডাটা সেন্টারের পাশাপাশি যশোরের ডিজাস্টার রিকভারি সাইটও নির্মাণ করা হয়েছে। বিজিবিকে বিশ্ব সেরা সীমান্ত রক্ষী বাহিনীতে রূপ দিতে আপনি বর্ডার গার্ড বাংলাদেশ ভিশন 2041-এর পরিকল্পনা প্রণয়ন করেছেন। এরই ধারাবাহিকতায় জনবল বৃদ্ধি, নতুন কম্পোজিট বিওপি স্থাপন
অত্যাধুনিক নৌযান, অল টেরেন ভেহিকেল, আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার ক্রয় এবং সৈনিকদের দক্ষতা ও মনোবল বাড়াতে প্রশিক্ষণের উপরে গুরুত্ব আরোপ করেছেন। পেশাগত উৎকর্ষের এমন সুযোগ পাওয়ায় বিজিবির প্রতিটি সৈনিক আপনার প্রতি কৃতজ্ঞ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি স্বপ্ন দেখেন, দেখান এবং এক অদ্ভুত জাদু বাস্তবতায় সেই স্বপ্ন বাস্তবায়নও করেন। আপনার এই ক্যারিসমেটিক নেতৃত্ব আমাদের জন্য আশীর্বাদ। এই রাষ্ট্রের প্রয়োজনে দেশপ্রেমিক এই বাহিনীর প্রতিটি সদস্যের পক্ষ হতে আপনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মহাপরিচালক বর্ডার গার্ড বাংলাদেশকে তার স্বাগত বক্তব্য প্রদান করার জন্য আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। সম্মানিত সুধী মণ্ডলী, এখন শুরু হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পুরস্কার বিজয় নবীন সৈনিক সামনে আসবে, সামনে। সুধী মণ্ডলী, ৯৫তম ব্যাচ রিক্রুট প্রশিক্ষণের সার্বিক বিবেচনায় সর্ববিষয়ে সেরা নবীন সৈনিক এবং শ্রেষ্ঠ ফায়ারারকে পুরস্কৃত করা হবে। সুধী, এখন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে মহাপরিচালক বর্ডার গার্ড বাংলাদেশকে সর্ববিষয়ে সেরা নবীন সৈনিক এবং শ্রেষ্ঠ ফায়ারারকে পুরস্কার প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সুধী মণ্ডলী, এখন ফায়ারিং এ শ্রেষ্ঠ নবীন সৈনিকের পুরস্কার গ্রহণ করবেন সিপাহী হাসিনা আক্তার বিথি। এখানে উল্লেখ্য, এবার শ্রেষ্ঠ ফায়ারার হওয়ার গৌরব অর্জন করে একজন মহিলা সৈনিক। সুধী মণ্ডলী, এখন সর্ববিষয়ে সেরা নবীন সৈনিকের পুরস্কার গ্রহণ করবেন সিপাহী মোহাম্মদ খোকন মোল্লা।
95তম ব্যাচ রিক্রুট প্রশিক্ষণ চলাকালে সার্বিক বিবেচনায় সেরা নবীন সৈনিক এবং শ্রেষ্ঠ ফায়ারারকে পুরস্কার প্রদানের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আমি এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব জনাব মোস্তফা কামাল উদ্দিনকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে তার বক্তব্য প্রদান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সুধীবৃন্দ, সম্মানিত সিনিয়র সচিব। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী বিজিবির এই মহতী অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিশেষ অতিথি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সম্মানিত মুখ্য সচিব, বিজিবির সুযোগ্য মহাপরিচালক, কমান্ড্যান্ট বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ, বিজিবির সকল পদবীর অফিসার সহ সকল সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, কুচকাওয়াজ অংশগ্রহণকারী 95তম রিক্রুট ব্যাচের প্রিয় নবীন সৈনিকবৃন্দ এবং উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম এবং মুজিব বর্ষের শুভেচ্ছা। প্রশিক্ষণ সমাপনীর এই দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং 1975 সালের 15 আগস্ট কাল রাতে ঘাতকের বুলেটে শাহাদাত বরণকারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ সকল শহীদকে। আরো স্মরণ করছে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী 30 লক্ষ শহীদ এবং নির্যাতিত 2 লক্ষ মা বোনকে। আজকের এই দিনে আমি শ্রদ্ধার সাথে আরো স্মরণ করছি এই বাহিনীর বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ, বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রব সহ সে সকল মহান শহীদদের যারা 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে অকাতরে প্রাণ বিসর্জন দিয়েছেন। স্বাধীনতা যুদ্ধে বাহিনীর মোট 119 জন সদস্য বীরত্বপূর্ণ অসামান্য অবদানের জন্য বিভিন্ন খেতাবে ভূষিত হয়েছেন। স্বাধীনতা যুদ্ধে বিজিবির অর্থাৎ তৎকালীন ইপিআর বাহিনীর 817 জন সদস্য শহীদ হন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে তাদের অবদান চিরভাস্বর হয়ে থাকবে। ইপিআর এর ওয়ারলেসের মাধ্যমেই বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে সারা পৃথিবীতে প্রচারিত হয় এবং সারা বিশ্বের মানুষ তখন সেটা দেখেছেন, শুনেছেন এবং সারা বিশ্বের নিপীড়িত জনগণ এই বাংলাদেশের স্বাধীনতার প্রতি এবং বঙ্গবন্ধুর আহ্বানের প্রতি তারা সম্মান প্রদর্শন করেছেন, সমর্থন প্রদর্শন করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আরো স্মরণ করছি 2009 সালের 25 থেকে 26 ফেব্রুয়ারি পিলখানার হত্যাযজ্ঞে শহীদ সকলের আত্মার মাগফিরাত কামনা করছি এবং স্বজনহারা ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার আগ্রহ দিক নির্দেশনায় এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে বিজিবিকে নতুনভাবে ঢেলে সাজাতে আধা সামরিক এই বাহিনীর মর্যাদা সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক কল্যাণমূলক কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করা হয়েছে। 2010 সালে বিজিবি আইন এবং 2017 সালে বিধিমালা প্রণয়ন করে বিজিবির সদস্যদের চাকরিকালীন সুযোগ সুবিধা আপনি অনেকাংশ বৃদ্ধি করেছেন। এই বাহিনীকে আরো সমৃদ্ধ করতে আপনার নির্দেশে অত্যাধুনিক সরঞ্জাম সহ
15,000 জনবল পর্যায়ক্রমে নিয়োগ করা হচ্ছে। প্রিয় রিক্রুটবৃন্দ, চৌকস দেশপ্রেমিক আধা সামরিক বাহিনীর সৈনিক হিসেবে আপনাদেরকে গড়ে তোলা হচ্ছে। বিগত এক দশকে এই বাহিনীর সর্বক্ষেত্রে যুগান্তকারী উন্নয়ন ও কল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের মাধ্যমে উত্তরোত্তর সমৃদ্ধি সাধন করা হচ্ছে। 2009 সালের পূর্বে অনুমোদিত জনবল ছিল 44,285 জন। বর্তমানে বিজিবির মোট জনবল 57,477 জন। এই বাহিনীর অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির নিমিত্তে নবগঠিত রামু রিজিয়ন সহ 5টি রিজিয়ন সৃজন করা হয়েছে। নতুন 5টি সেক্টর, 15টি ব্যাটালিয়ন, K9 ইউনিট, একটি নতুন ট্রেনিং সেন্টার সহ 177টি নতুন বিওপি স্থাপন করা হয়েছে। বর্তমান গণতান্ত্রিক সরকার বিজিবির আবাসন সুবিধা নিশ্চিত করতে বিওপি, কোম্পানি, ব্যাটালিয়ন, সেক্টর, রিজিয়ন ও বিজিবি সদর দপ্তর পর্যায়ে বহুতল ভবন সহ অনেক অবকাঠামোগত উন্নয়ন সাধন করা হয়েছে। এক সময় বিইপিগুলিতে পর্যাপ্ত সুযোগ সুবিধা ছিল না। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় সকল বিওপিতে পানি, বিদ্যুৎ, পয় নিষ্কাশন সহ পাকা দালানে রূপান্তরিত হচ্ছে। বিজিবির সদস্যদেরকে এবং তাদের পরিবারবর্গের চিকিৎসা সেবা নিশ্চিত ও বৃদ্ধির জন্য বিজিবিতে বিদ্যমান 5টি হাসপাতালের আধুনিকায়নের কার্যক্রম গ্রহণ এবং বাস্তবায়ন করা হয়েছে। দুর্গম অঞ্চলের রসদ সরবরাহ ও উদ্ধার কাজ সহ জরুরি প্রয়োজনে সৈনিকদের আনা নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বিজিবিকে এই মুজিব বর্ষে 2টি অত্যাধুনিক হেলিকপ্টার উপহার দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একটি সুশৃঙ্খল ও দক্ষ বাহিনীর জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। বিজিবিতে কর্মরত অফিসার, জুনিয়র কর্মকর্তা, অন্যান্য পদবীর সৈনিক ও অসামরিক কর্মচারীদের উন্নত প্রশিক্ষণের মাধ্যমে পেশাগত দক্ষতা অর্জনের জন্য বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার কলেজ সাতকানিয়ার পাশাপাশি চুয়াডাঙ্গায়ও একই ধরনের আরো একটি প্রশিক্ষণ সেন্টার কার্যক্রম চলমান রয়েছে। প্রিয় রিক্রুটবৃন্দ, শৃঙ্খলা হচ্ছে সৈনিকের মূল মন্ত্র। আদেশ ও কর্তব্য পালনে যে কখনো পিছপা হয় না, সেই প্রকৃত সৈনিক। দেশপ্রেম, সততা, আনুগত্য, নির্ভরযোগ্যতা, বুদ্ধিমত্তা, কর্মস্পৃহা এবং উদ্দীপনা একটি বাহিনীর শৃঙ্খলা পেশাগত দক্ষতার মাপকাঠি। নবীন সৈনিকদের মধ্যে আমরা এর প্রতিফলন প্রত্যাশা করছি। সাথে সাথে আজকের এই মহতী অনুষ্ঠানে আমি নবীন সৈনিকদের নতুন জীবনে পদার্পণের লগ্নে স্বাগত জানাচ্ছি। সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান নিরোধ, মানব পাচার ও মাদক পাচার রোধকল্পে আপনারা সর্বদা সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে ইমানি দায়িত্ব পালন করে যাবেন। প্রিয় নবীন সৈনিকবৃন্দ, আজ আপনারা যে তেজোদ্দীপ্ত কুচকাওয়াজ প্রদর্শন করেছেন তা সত্যি প্রশংসার দাবিদার। এটা সম্ভব হয়েছে আপনাদের কঠোর পরিশ্রম, নিরলস প্রচেষ্টা, আন্তরিকতা ও স্বতঃস্ফূর্ত মনোভাবের জন্য। দীর্ঘ 6 মাস প্রশিক্ষণের ফলে পেশাগত বিষয়গুলির সাথে আপনাদের পরিচিতি ঘটেছে। মনে রাখবেন, বৃহত্তর কর্মজীবনে কাজের ব্যাপ্তি ও পরিধি আরো বিস্তৃত হবে। আপনারা যখন সীমান্তে নিয়োজিত থাকবেন তখন আপনাদের সততা, নিষ্ঠ, পেশাগত দক্ষতার উপরে নির্ভর করবে আপনাদের দায়িত্বের সফলতা তথা এই বাহিনীর সম্মান ও গৌরব। এবং দেশের সীমান্ত রক্ষার ফার্স্ট লাইন ডিফেন্স হিসেবে আপনারা দায়িত্ব পালন করবেন বলে দৃঢ়ভাবে আমরা আশাবাদ ব্যক্ত করছি। প্রিয় নবীন নারী সৈনিকবৃন্দ, আপনারা বিজিবিতে 8ম মহিলা সৈনিক দল হিসেবে নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছেন। বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে মহিষী নারীদের অংশগ্রহণ, অবদান ও আত্মত্যাগ অবিস্মরণীয়। নারীর ক্ষমতায়নে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ লক্ষ্য উৎসাহের কারণে আজ বাংলাদেশের নারীরা বিভিন্ন অঙ্গনে যথাযথ যোগ্যতা ও কর্মদক্ষতার স্বাক্ষর রাখছেন। বর্তমান সরকারের যুগান্তকারী উদ্যোগ ও দিক নির্দেশনায় কর্মক্ষেত্রে নানা পেশায় পুরুষের পাশাপাশি নারীর অংশগ্রহণ ও মর্যাদা নিশ্চিত করার লক্ষ্যে বিজিবিতে 8মবারের মতো মহিলা সৈনিক অন্তর্ভুক্ত করা হয়েছে। আপনারা বিজিবির কর্মকাণ্ডে একটি নতুন অধ্যায় সূচনা করবেন। বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজের প্রতিটি সদস্যের অক্লান্ত পরিশ্রম ও নিরলস প্রচেষ্টার ফসল আজকের এই অনুষ্ঠান। আমি 95তম রিক্রুট ব্যাচের সকল সদস্যকে সফলভাবে তাদের প্রশিক্ষণ সম্পন্ন করার জন্য অভিনন্দন জানাচ্ছি। আপনাদের সকলের কর্মজীবন সফল হোক সেই কামনা করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আজকে বিজিবির জন্য অত্যন্ত আনন্দের একটি দিন। শত ব্যস্ততার মাঝে আজ বিজিবির 95তম রিক্রুট ব্যাচের শপথ গ্রহণ ও প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে আপনার সানুগ্রহ ভার্চুয়াল উপস্থিতি আগামী দিনে বিজিবি কর্তৃক তাদের উপর অর্পিত দায়িত্ব পালনে আরো উৎসাহ এবং উদ্দীপনা যোগাবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করি।
তাই আজকের এই মুহূর্তে আমরা আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পরিশেষে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে নবীন সৈনিকদের উৎসাহিত করার জন্য সম্মানিত অতিথিবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। নবীন সৈনিকদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করার জন্য সম্মানিত সিনিয়র সচিবকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। সুধী, এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান খান এমপিকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে তার বক্তব্য প্রদান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধানমন্ত্রী, প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, সম্মানিত মুখ্য সচিব, সম্মানিত জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, মহাপরিচালক বর্ডার গার্ড বাংলাদেশ, কমান্ড্যান্ট বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এবং কলেজ, সামরিক বেসামরিক প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, কুচকাওয়াজে অংশগ্রহণকারী সকল স্তরের সদস্যবৃন্দ, আগত অতিথিবৃন্দ, নবীন সৈনিকদের গর্বিত অভিভাবকবৃন্দ, আজকের সমাপনী কুচকাওয়াজে অংশগ্রহণকারী 95 রিক্রুট ব্যাচের প্রিয় নবীন সৈনিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আজ 95তম রিক্রুট ব্যাচের শপথ গ্রহণ ও প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ হতে চলছে। এখানে আমরা উপস্থিত থাকতে পেরে সবাই গর্বিত এবং আনন্দিত। পাহাড় বনানীর নিবিড় ছায়াঘেরা মনোমুগ্ধকর পরিবেশে অবস্থিত বিজিবির এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে অনুষ্ঠিত পুরুষ মহিলা নবীন সৈনিকদের কুচকাওয়াজ আমরা সবাই উপভোগ করব কিছুক্ষণের মধ্যে। 95তম রিক্রুট ব্যাচের সমাপনের এই শুভ দিন আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি 71 সনে যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন সেই সব অকুতভয় বীর শহীদদের। সেই সাথে শ্রদ্ধা ভরে স্মরণ করছি এই বাহিনীর 2 জন বীরশ্রেষ্ঠ, লান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এবং শহীদ লান্স নায়েক মুন্সি আব্দুর রউফ মুক্তিযুদ্ধে বীরত্ব সর্বোচ্চ আত্মত্যাগের নিদর্শন স্থাপন করে সীমান্ত রক্ষী বাহিনী তথা বাঙালি জাতিকে গৌরবান্বিত করেছেন। এই বাহিনীর 8 জন বীর উত্তম, 32 জন বীর বিক্রম, 77 জন বীর প্রতীক বীরত্ব গাথায় আমাদের মুক্তিযুদ্ধকে মহিমান্বিত করেছে। মুক্তিযুদ্ধে এই বাহিনীর গৌরবময় ভূমিকা বাংলাদেশের ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। সুধীমণ্ডলী, বর্তমান সরকার ক্ষমতা আসার পর হতে এই বাহিনীকে একটা আন্তর্জাতিক মানসম্পন্ন অত্যাধুনিক সীমান্ত রক্ষী বাহিনী হিসাবে গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই বাহিনীর সাংগঠনিক কাঠামোয় পরিবর্তন করে নতুনভাবে আরও 5টি রিজিয়ন, 4টি সেক্টর, 4টি হাসপাতাল, 1টি এয়ার উইং, 15টি ব্যাটালিয়ন, বর্ডার গার্ড সিকিউরিটি ব্যুরো, রিজিয়ন ইন্টেলিজেন্স ব্যুরো সৃজনের মাধ্যমে বিজিবি আজকে একটা আধুনিক সীমান্ত রক্ষী বাহিনী হিসাবে জল, স্থল, আকাশ পথে দায়িত্ব পালন করছে এবং তারা সক্ষম হয়েছে। এছাড়া স্মার্ট বর্ডার ম্যানেজমেন্টের অংশ হিসাবে সীমান্তে নতুন বিওপি, বিএসপি নির্মাণ সহ অত্যাধুনিক সার্ভেলেন্স ইকুইপমেন্ট স্থাপন, এটিভি ও অত্যাধুনিক এপিসি ভেহিকল স্ক্যানার ও দ্রুতগামী জলযান সংযোজন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, নবীন সৈনিকবৃন্দ, বর্ডার গার্ড বাংলাদেশের 4টি মূলনীতি মনোবল, ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও দবতায় উদ্বুদ্ধ অনুপ্রাণিত এই সীমান্ত পাহারায় পাশাপাশি প্রহরায় মাধ্যমে দেশের সর্বোত্তম সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষা এই বাহিনীর মূল কর্তব্য। এই মহান দায়িত্বে যারা পালন করছেন তাদের সঙ্গে আজকের নবীন সৈনিকরাও যুক্ত হবে এবং ভূমিকা রাখবেন, এটাই আজকের শপথ হবে। সীমান্তের অতন্ত্র প্রহরী হিসাবে দায়িত্ব পালনের সাথে সাথে দেশের স্বাধীনতা সার্বভৌমতা রক্ষায় মহান দায়িত্ব পালনে পুরুষের পাশাপাশি আজকে নারীরাও সমান ভূমিকা রাখছেন।
নবীন এই বাহিনীর মধ্যে দেশমাতৃকা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় দীপ্ত শপথ নিয়ে সৈনিক জীবনে প্রবেশ করতে যাচ্ছেন। আজ একটি সুশৃঙ্খল মনজ্ঞ কুচকাওয়াজ কিছুক্ষণের মধ্যেই তারাও আমাদেরকে উপহার দিবেন। শত ব্যস্ততার মধ্যেও বিজিবির 95তম রিক্রুট শপথ গ্রহণ ও প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ সময় দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা সবাই কৃতজ্ঞ। সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত হয়ে নবীন সৈনিকদের অনুপ্রাণিত করার জন্য সম্মানিত অতিথিবৃন্দ সবাইকে ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বর্ডার গার্ড বাংলাদেশের অব্যাহত অগ্রযাত্রা নবীন সৈনিকদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। নবীন সৈনিকদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলা ও ধন্যবাদ। আমি এখন মাননীয় প্রধানমন্ত্রীকে বিজিবির নবীন সৈনিকদের উদ্দেশ্যে তার মূল্যবান সমাপনী ভাষণ প্রদান করার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। সুধী মাননীয় প্রধানমন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সহকর্মীবৃন্দ, মহাপরিচালক বর্ডার গার্ড বাংলাদেশ, কমান্ড্যান্ট বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ, সমাপনী কুচকাওয়াজে অংশগ্রহণকারী 95তম রিক্রুট ব্যাচের প্রিয় নবীন সৈনিকবৃন্দ, উপস্থিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস। 1971 সালে 16 ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী পরাজয় বরণ করে আর বাংলাদেশ মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করে। আমি সবাইকে এই বিজয় দিবস সামনে রেখে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। যার নেতৃত্বে আমাদের বিজয় অর্জন এবং স্বাধীনতা অর্জন, স্বাধীন জাতি হিসেবে আমরা আত্মপ্রকাশ করতে পেরেছি এবং আমরা একটি রাষ্ট্র পেয়েছি। আমি আজকে দিনে আমাদের সেই মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি। তার প্রতি শ্রদ্ধা জানাই জাতীয় নেতার প্রতি, যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এবং নির্দেশ অনুযায়ী মহান মুক্তিযুদ্ধ পরিচালনার মাধ্যমে আমাদের বিজয় এনে দিয়েছিলেন। আমাদের এই বিজয়ে যারা আত্মাহুতি দিয়েছেন, আমাদের লাখো শহীদ এবং নির্যাতিত মা বোনদের প্রতিও আমি আমার শ্রদ্ধা জানাই। জাতির পিতা বাঙালি জাতিকে স্বাধীনতা অর্জনের জন্য দীর্ঘ 24টা বছর সংগ্রাম করেন এবং মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা বিজয় অর্জন করি। যেদিন থেকে পাকিস্তানি শাসকরা আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করেছিল, সেই 48 সাল থেকেই কিন্তু তিনি সংগ্রাম শুরু করেন এবং ধাপে ধাপে জাতিকে স্বাধীনতার চেতনা উদ্বুদ্ধ করেন এবং বাঙালি জাতির অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন তাকে সহ্য করতে হয়, কিন্তু তিনি একটি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়েই এগিয়ে যান, যার ফলে আমরা বিজয় অর্জন করি। 17 নির্বাচনে বিজয়ী হবার পর যখন আওয়ামী লীগকে পাকিস্তানি শাসকরা ক্ষমতা দেয়নি, জাতিপিতা অসহযোগ আন্দোলনের ডাক দেন। ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ, যার যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেন। সাথে সাথে 25শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী যখন বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে এবং গণহত্যা শুরু করে, তখনই জাতিপিতা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। কারণ তার সেই ঐতিহাসিক বাণী 7ই মার্চে, যেবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতা সংগ্রাম। কাজে সেই স্বাধীনতার ঘোষণাটা আনুষ্ঠানিকভাবে তিনি দিয়েছিলেন, যে ঘোষণাটা তদানীন্তন ইপিআর আমাদের পিলখানায়, সেখানে পূর্ব পরিকল্পিতভাবে, কারণ এগুলি আগে থেকে পরিকল্পনা করা ছিল, যে তাদের কাছে এই বার্তাটা তিনি পৌঁছে দেন এবং তখন ইপিআরেরই কয়েকজন বাঙালি, প্রায় 4 জনের মতো, সুবেদার মেজর শওকত আলী সহ, তারা সেখানে থেকে
এই বার্তাটা ওয়্যারলেসের মাধ্যমে সমগ্র বাংলাদেশের প্রতিটি থানায় থানায়, প্রতিটি পুলিশ স্টেশনে সেটা পৌঁছে দেয় এবং সেই থানা থেকে সেই তথ্যটা জাতির পিতা যে 7ই মার্চে সংগ্রাম পরিষদ গড়ে তুলতে বলেছিলেন, সেই সংগ্রাম পরিষদের নেতাদের হাতে পৌঁছে দিয়েছিলেন। তাছাড়া টেলিগ্রামের মাধ্যমে, টেলিপ্রিন্টের মাধ্যমে সমগ্র বাংলাদেশে এই বার্তাটা পৌঁছে যায় এবং এই বার্তা তারা যখন পৌঁছাতে থাকেন তখনই পাকিস্তান হানাদার বাহিনী যেমন রাজাবাগ পুলিশ ফাঁড়িতে আক্রমণ করে, ঢাকা বিশ্ববিদ্যালয় আক্রমণ করে, পিলখানা আক্রমণ করে এবং 32 নম্বরে জাতির পিতার বাড়ি আক্রমণ করে। কিন্তু তখন 4 জন তাদের কাছে ধরা পড়ে এবং নির্মমভাবে তাদের উপর অত্যাচার করে তাদেরকে পাকিস্তানি হানাদার বাহিনী হত্যা করেছিল। আমি তাদের প্রতিও শ্রদ্ধা জানাই, কারণ এই মহান মুক্তিযুদ্ধে জাতির পিতার এই ঘোষণা প্রচার এবং মহান মুক্তিযুদ্ধে আমাদের বাঙালি সৈনিকরা, তখনকার ইতিহাস, আজকের বিজিবি প্রায় 12,000 সদস্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এবং সেখানে 817 জন জীবন দেয়, শহীদ হয় এবং সবচেয়ে বেশি খেতাব প্রাপ্ত বোধ হয় এখানেই। কাজে তাদের আত্মত্যাগ শ্রদ্ধার সাথে আমি স্মরণ করছি। স্বাধীনতার পর যখন আমরা বিজয় অর্জন করি, একটা সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশ, যুদ্ধ বিধ্বস্ত দেশ, যে দেশটি দীর্ঘদিন শোষিত বঞ্চিত মানুষগুলি একেবারে শোষণ বঞ্চনা এবং মুক্তিযুদ্ধ চলাকালীন ওই 1 বছর 1 ফোঁটা খেতে ফসল হয়নি, গোলা একটু ধান ছিল না, খাবার ছিল না, কোনো রিজার্ভ মানি ছিল না, কারেন্সি নোট ছিল না, রাস্তাঘাট পুল ব্রিজ একেবারে বিধ্বস্ত। সেই অবস্থায়ও জাতিপিতা এই যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তোলার কাজ শুরু করেন এবং তখনই তিনি আমাদের তখন নাম দেওয়া হয়েছিল বিডিআর, কাজীকে সুন্দরভাবে নতুনভাবে ঢেলে তিনি সাজানো শুরু করেন। পরবর্তীতে আমরা যখন সরকার, আপনারা জানেন যে 1975 সালে জাতিপিতাকে নির্মমভাবে হত্যা করে। আমার ছোট বোন আর আমি বিদেশে ছিলাম থেকে বেঁচে গিয়েছিলাম, কিন্তু আমাদের পরিবারের সব সদস্যকেই হত্যা করা হয়েছিল এবং একই সাথে আমাদের আরও আমার মেজপুর বাড়ি, সেজপুর বাড়ি, ছোটপুর বাড়ি প্রত্যেকটা বাড়িতে আক্রমণ করে এবং সদস্যদের নির্মমভাবে হত্যা করে। এরপর 3রা নভেম্বর জাতীয় চার নেতাকে কেন্দ্রীয় কারাগারে হত্যা করে। তারপরেই বাংলাদেশ আদর্শচ্যুত হয়। এরপর 21 বছর পরে আওয়ামী লীগ সরকারে আসে, কিন্তু আওয়ামী লীগ সরকার আসার পর থেকে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আধুনিক করে গড়ে তোলা, শক্তিশালী করে গড়ে তোলার কাজ আমরা শুরু করি এবং তাই হিসেবে আজকে আমরা বর্ডার গার্ড বাংলাদেশকে, আমরা যেমন বাংলাদেশের সার্বিক উন্নয়নের জন্য প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করেছি, আমাদের আশু করণীয় কি, মধ্যমেয়াদী পরিকল্পনা কি, দীর্ঘমেয়াদী পরিকল্পনা কি, তাই সাথে সামঞ্জস্য রেখে বর্ডার গার্ডকে আমরা ভবিষ্যতে কিভাবে গড়ে তুলব আরও শক্তিশালী করে। তাছাড়া আমরা আপনারা জানেন আমাদের স্থল সীমানা চুক্তি জাতির পিতা করে গিয়েছিলেন, কিন্তু 75 পরে যে সরকারগুলি ক্ষমতা এসেছিল, জিয়াউর রহমান, এরশাদ বা খালেদা জিয়া, কেউ কিন্তু আমাদের বর্ডার গার্ডের সমস্যাটা ভারতের সাথে মেটাবার কোনো উদ্যোগ গ্রহণ করেনি। আমি সরকার আসার পর থেকে এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করি এবং সেটা আমরা সমাধান করি। তাছাড়া আমাদের বর্ডার গার্ডের সমস্ত এলাকা উন্মুক্ত ছিল, প্রত্যেকটা জায়গায় আমরা নতুন নতুন বর্ডার পোস্ট এখন নির্মাণ করে দিচ্ছি এবং আমাদের এর জন্য বিজিবিকে আমরা আরও শক্তিশালী করা এবং এখন তা বলতে গেলে প্রতিটি জায়গায় তাদের যে অবস্থানটা সেটার জন্য নিশ্চিত হয় তার ব্যবস্থা আমরা নিয়েছি। আর বর্ডার গার্ড বাংলাদেশ ভিশন 2041 আমরা প্রণয়ন করে তা বাস্তবায়ন করা শুরু করেছি, কারণ আমরা বিজিবিকে এখন একটা ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলেছি। হেলিকপ্টার ক্রয় করা হয়েছে, ভালো উন্নত মানের জলযান আমরা নিচ্ছি, কারণ আমাদের নদীমাতৃক দেশ, আমাদের বহু এলাকা বর্ডারের নদী দ্বারা বেষ্টিত, সেই সমস্ত এলাকা যাতে সুরক্ষিত থাকে তার ব্যবস্থা ইতিমধ্যে আমরা নিয়েছি, অর্থাৎ জলে, স্থলে, আকাশপথে সব জায়গায় বিজিবির এখন একটা বিচরণ আছে। সেইভাবে আমরা জনবলও তৈরি করছি এবং ইতিমধ্যে আমরা 15,000 জনবল নিচ্ছি, ধাপে ধাপে এটা নেওয়া হবে এবং ট্রেনিংয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। আর নারী সদস্য প্রথম আমরা নিতে শুরু করেছি, কাজে সাথে সাথে আমরা আধুনিক যে সমস্ত যা যা প্রয়োজন তার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি, যেমন সীমান্তে বিওপিগুলিকে উন্নত মানের করা হচ্ছে, সেখানে চলাচলের ব্যবস্থা করা, বিএসপি নির্মাণ সহ আধুনিক সার্ভিলেন্স ইকুইপমেন্ট স্থাপন করা, আইটিভি এবং অত্যাধুনিক এপিসি ভেহিক্যাল স্ক্যানার ও দ্রুতগামী জলযান সংযোজন করা, সেগুলো আমরা করে বর্ডার গার্ডকে একটা উন্নত মানের করে দিচ্ছি। পাশাপাশি আমাদের বিজিবি সদস্যদের চিকিৎসার ব্যবস্থাও আমরা নিয়েছি। 5টি হাসপাতালকে আরও উন্নত করা হচ্ছে। বিজয় হাসপাতাল ঢাকায় একটি অত্যাধুনিক ক্যাথ ল্যাব ও করোনারি কেয়ার ইউনিট,
অর্থাৎ সিসিউ স্থাপন করা হয়েছে, যাতে তাদের নিজের মানে মানুষের চিকিৎসাগুলি যে করতে পারে সেই ব্যবস্থা আমরা নিয়েছি। অর্থাৎ তারা আধুনিক যুগে আমরা প্রবেশ করেছি, ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ে তুলেছি। কাজেই আমাদের বর্ডার গার্ডও সেইভাবেই আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন হবে, যাতে করে আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব সুরক্ষা যেমন করবে, পাশাপাশি চোরাচালানি বা নারী পাচার, শিশু পাচার সহ বিভিন্ন যে সমস্ত অপকর্ম বর্ডারে হয় সেগুলি যাতে না হতে পারে তার জন্য যথাযথ ব্যবস্থা নেবে, সেটা এই দিকে লক্ষ্য রেখেই আমরা এই আধুনিক প্রযুক্তি ব্যবহারের দিকে বিশেষভাবে নজর দিয়েছি। আজকে এখানে আমাদের নবীন যে সৈনিকবৃন্দ যারা এখানে উপস্থিত, তাদের ট্রেনিং শেষ হয়েছে এবং এই 95তম ব্যাচটা রিক্রুট করা হয়েছে। আমি তাদেরকে এটুকু বলবো যে সবসময় মনে রাখতে হবে যে কোনো বাহিনীর জন্য, এটা সুশৃঙ্খল বাহিনীর জন্য শৃঙ্খলা হচ্ছে সব থেকে বড় বেশি প্রয়োজন। কাজেই সেদিকে লক্ষ্য রেখে সবাইকে চলতে হবে। বাংলাদেশ একটি আদর্শ নিয়েই কিন্তু স্বাধীন হয়েছে, কাজেই সেই আদর্শ নিয়েই চলতে হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ কর্তব্য পালনে নির্ভীক থাকতে হবে। আবার অধস্তন যারা তাদের প্রতিও সহমর্মিতা নিয়ে কাজ করতে হবে। আর আমাদের দেশটাকে আমরা যেন ভবিষ্যতে আরও উন্নত করতে পারি সেদিকে লক্ষ্য রেখেই সকলে কাজ করবেন, সেটাই আমি চাই। আমি আমাদের নবীন ব্যাচের সকল সদস্যকে তারা তাদের প্রশিক্ষণ যথাসময়ে সম্পন্ন করতে পেরেছে সেই জন্য আন্তরিক অভিনন্দন জানাই। কারণ একটু কঠিন কাজ ছিল, কারণ করোনা ভাইরাস সারা বিশ্বকে স্থবির করে রেখেছে, ঠিক তেমনি বাংলাদেশটাকেও স্থবির করে রেখেছে। সেই ক্ষেত্রে তারপরেও আমি মনে করি এই ধরনের একটা সমস্যার মধ্যেও আজকে তার ট্রেনিংটা সম্পন্ন হয়েছে। আর আমার এটা খুব দুঃখ লাগছে যে আমি নিজের সশরীরে উপস্থিত থাকতে পারলাম না, আজকে আমাকে ভার্চুয়াল করতে হচ্ছে, সেটা করোনার কারণে। এবং আমি জানি যে আমি এক জায়গায় যেতে গেলে সেখানে আরও অনেক মানুষকে যেতে হয়, কাজে কেউ যাতে সংক্রমিত না হয়, তা কাজে সকলে যাতে সুরক্ষিত থাকে সে কথা চিন্তা করে এই ভার্চুয়ালি আমরা করে যাচ্ছি। কিন্তু তারপর আমি বলবো যে আমি অভিনন্দন জানাই বিশেষ করে আজকে যে নবীন সৈনিক হিসেবে বক্ষ নম্বর 431 রিক্রুট মোহাম্মদ খোকন মোল্লাকে প্রথম স্থান অর্জন করার জন্য আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আর বিশেষভাবে শুভেচ্ছা জানাচ্ছি বক্ষ নম্বর 687 রিক্রুট হাসিনা আক্তার বিথি, শ্রেষ্ঠ ফায়ারার হওয়ার তাকে আমি অভিনন্দন জানাই। যে মেয়েরা ভালো পারে সেটাই প্রমাণ হচ্ছে, আর নামটা আমার নামে নাম, কাজেই আরও আমার একটু আনন্দ হচ্ছে সেই দিক থেকে। আমি একটু বলবো যে আজকে আমাদের বর্ডার গার্ডে যেভাবে সবাই কাজ করে যাচ্ছেন, আপনারা এইভাবেই দেশের জন্য কাজ করবেন। আপনাদের বিশেষ করে আমাদের বর্ডার গার্ডের যে মূল নীতিগুলি সেই নীতিগুলি মনে রাখতে হবে। একটা হচ্ছে দৃঢ় মনোবল থাকতে হবে, ভ্রাতৃত্ববোধ থাকতে হবে, শৃঙ্খলা বজায় রেখে চলতে হবে, দক্ষতা অর্জন করতে হবে। কাজে এই 4 মূলনীতিটা আপনারা অবশ্যই মনে প্রাণে আপনারা পালন করবেন, নিষ্ঠার সাথে পালন করবেন, সততার সাথে পালন করবেন। কারণ দেশটা আমাদের, আপনাদের সকলের। এই দেশ ভালো হলে আপনারই বাবা মা ভাই বোন যারা তারাই এবং আপনার ভবিষ্যৎ বংশধর তারাই সুন্দরভাবে বাঁচতে পারবে, সেই কথাটা সব সময় আপনাদের মনে রাখতে হবে। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1974 সালের 5ই ডিসেম্বর এই বাহিনীর 3য় রিক্রুট ব্যাচ সমাপনী কুচকাওয়াজে অংশগ্রহণ করেছিলেন এবং সেই দিন তিনি যে বক্তব্য দিয়েছিলেন আমি তা কোট করতে চাচ্ছি। আমি কোট করছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন, কোট, আজ আপনাদের কাছে আমি অনেক বড় কর্তব্য দিয়েছি। আমি আবার শুরু করছি। 1974 সাল 5ই ডিসেম্বর 3য় রিক্রুট ব্যাচ সমাপনী কুচকাওয়াজ, এই অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন, কোট, আজ আপনাদের কাছে আমি অনেক বড় কর্তব্য দিয়েছি, অনেক বড় কাজ দিয়েছি। এ কাজ হলো চোরাচালানি বন্ধ করা। তোমাদের কাছে আমার হুকুম, স্মাগলিং বন্ধ করতে হবে। আমি বিশ্বাস করি তোমরা পারবা, এ বিশ্বাস তোমাদের উপর আমার আছে। আশা করি তোমরা স্মরণ রাখবা। মনে রাখতে হবে স্মাগলারের কোনো জাত নাই, ধর্ম নাই, তারা মানুষ নামের নরপশু। তারা এদেশের সম্পদকে বিদেশে চালান দেয় সামান্য অর্থের লোভে, আনকোড। কাজে এখানে কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের একটা নির্দেশনা রয়েছে। আমি আশা করি এই নির্দেশনাটাও আপনারা মেনে চলবেন। আমাদের যেমন সার্বভৌমত্ব রক্ষা, স্বাধীনতা রক্ষা, পাশাপাশি এই ধরনের
অপকর্মগুলি রোধ করায় আপনারা আন্তরিকতার সাথে কাজ করবেন, কারণ এই কথাগুলি এখনও প্রাসঙ্গিক, এটাই আমি শুধু বলতে চাই। যাক, আমি এটুকু বলবো যে দেশ ও জাতির প্রতি একটা সেবার মনোভাব নিয়ে নিজের দায়িত্ব কর্তব্য পালন করতে হবে, দেশকে ভালোবাসতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। মনে রাখতে হবে এই দেশ অর্থনৈতিকভাবে যত উন্নত হবে আপনাদের পরিবারগুলিও উন্নত হবে। আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আমরা আমাদের দারিদ্র্যের হার আমরা কমাতে সক্ষম হয়েছি, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা যে মুজিব বর্ষ উদযাপন করছি, ব্যাপক কর্মসূচি আমাদের ছিল, করোনা ভাইরাসের জন্য সেভাবে আমরা পালন করতে পারিনি। তবে বাংলাদেশে আমরা সিদ্ধান্ত নিয়েছি একটি মানুষের গৃহহারা থাকবে না, প্রতিটি মানুষ যারা ভূমিহীন গৃহহীন তাদেরকে আমরা এই মুজিব বর্ষ এবং আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী 2021 সাল, 2020 সাল জাতির পিতার জন্মশতবার্ষিকী, 2021 সাল আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। এর মধ্যে আমরা বাংলাদেশের প্রত্যেকটা ভূমিহীন গৃহহীন মানুষকে ঘরবাড়ি তৈরি করে দেব, তাদের একটা ঠিকানা আমরা দেব। পাশাপাশি প্রত্যেকটা ঘর আলো জ্বালবো, অর্থাৎ বিদ্যুৎ সরবরাহ প্রতিটি ঘরে শতভাগ বিদ্যুৎ আমরা দিয়ে প্রতিটি ঘর যেন আলোকিত হয় সেই ব্যবস্থাও আমরা নেব। দারিদ্র্যের হার আমরা 40 ভাগ থেকে 20 ভাগে নামিয়ে এনেছিলাম। আমাদের লক্ষ্য ছিল যে এই সময়ের মধ্যে আমরা আরও 2-3 ভাগ কমাতে পারবো। করোনার কারণে হয়তো সেটা কিছুটা থেমে গেছে, কিন্তু আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। আমি ধন্যবাদ জানাই যে আমাদের প্রত্যেকে যে যেখানে আছেন এই করোনার সময়েও কেউ সংক্রমিত হচ্ছেন, অসুস্থ হচ্ছেন, তারপরেও আন্তরিকতার সাথে দেশের জন্য কাজ করে যাচ্ছেন, সেজন্য সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে বলবো যে দেশটা এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, এবং আমরা যাতে মানুষের কষ্ট না হয়, আমাদের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ থেকে শুরু করে চাকরিজীবী শুরু করে আমাদের মসজিদের ইমাম, মসজিদ থেকে শুরু করে স্কুলের টিচার, সর্বশ্রেণী পেশার মানুষ, তাদের যাতে কষ্ট না হয় তার জন্য আমরা প্রণোদনা দিয়ে যাচ্ছি। এই করোনা ভাইরাসের সময় সকলকে আমরা এভাবে সহযোগিতা করছি যাতে সকলেই তার তার অবস্থানে সুরক্ষিত থাকতে পারে এবং দেশের কাজটা চলমান রাখতে পারে, দেশের উন্নয়নটা চলমান রাখতে পারে, সেইভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি। যাক, আমি আর বেশি সময় না নিয়ে এটুকু বলবো যে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি, এগিয়ে নিয়ে যাবো। বাংলাদেশ হবে জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ। ইনশাআল্লাহ অবশ্যই আমরা সেটা করতে সক্ষম হব। আপনাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে বিদায়ের আগে এই কথাটুকু বলবো যে শীতের প্রকোপ বাড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন ইউরোপ সহ বিভিন্ন দেশে, কিন্তু আমেরিকা, ইউরোপ এবং অনেক দেশে ব্যাপকভাবে এই করোনা আবার সংক্রমিত হচ্ছে নতুনভাবে। আপনারা প্রত্যেকে নিজে নিজে সুরক্ষিত থাকবেন, আপনার সাথে পরিবারকে সুরক্ষিত থাকার নির্দেশ দেবেন, আপনার সাথে যারা বন্ধু আছে সকলকে সুরক্ষিত রাখবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন যেন করোনা ভাইরাসে আমাদের কোনো ক্ষতি করতে না পারে, তার জন্য সকলে সচেতন থাকবেন সেই আশাবাদ ব্যক্ত করে দ্বিতীয় ওয়েভ যেটা আসছে বা এই করোনার যে ব্যাপকতা দেখা দিচ্ছে, এটাকে মোকাবেলা করার যা যা করণীয় ইতিমধ্যে তার জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি। তাছাড়া ভ্যাকসিন ক্রয় করার জন্য ইতিমধ্যে আমরা টাকা বরাদ্দ দিয়ে সেটাও আমরা নির্দেশ দিয়ে যথাযথ ব্যবস্থা আমরা নিয়েছি। আমাদের দেশের মানুষ সুরক্ষিত থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক, উন্নত জীবন পাক, সুন্দর জীবন পাক, সেটাই জাতির পিতার লক্ষ্য ছিল, আমারও সেটা লক্ষ্য। জাতির পিতার আদর্শ নিয়েই বাংলাদেশকে আমরা আগামী দিনে উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে ইনশাল্লাহ গড়ে তুলব। আবারও আপনাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। নবীন সৈনিকদের উদ্দেশ্যে মূল্যবান সমাপনী ভাষণ প্রদানের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আমাদের দৃঢ় বিশ্বাস নবীন সৈনিকদের উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রীর এই দিক নির্দেশনামূলক ভাষণ তাদের ভবিষ্যৎ জীবনে চলার পথে পাথেয় হয়ে থাকবে এবং অনুপ্রেরণা যোগাবে। জাতীয় ধ্বনি দেবে, জাতীয় ধ্বনি। বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ।
অনুষ্ঠান শেষ করার জন্য আপনার অনুমতিপ্রার্থে মাননীয় প্রধানমন্ত্রী। ভালো, ধন্যবাদ। অনুষ্ঠান শেষ করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে প্যারেড কমান্ডার অনুমতি গ্রহণ করলেন। নবীন সৈনিক রাষ্ট্রীয় সালাম দেবে। সশস্ত্র স্তম্ভ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও রাষ্ট্রীয় সালাম প্রদানের মাধ্যমে সম্মান প্রদর্শন করলেন ৯৫তম ব্যাচের নবীন সৈনিকবৃন্দ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। এই মহতী অনুষ্ঠানে আপনার সদয় উপস্থিতি বিজিবির সকল সদস্যদের অনুপ্রাণিত করেছে।